ভাবুন তো, মাথার উপরে কোটি কোটি টন পানি, চারপাশে অন্ধকার, আর আপনি ছুটে চলছেন টেনে। একটা ছোট্ট ভুল হলেই পুরো টানেল ডুবে যেতে পারে। তাহলে প্রশ্ন একটাই, মানুষ কিভাবে সমুদ্রের নিচে এত নিখুঁত টানেল বানালো? ইংল্যান্ড আর ফ্রান্সের মাঝখানে উত্তাল ইংলিশ চ্যানেল। শত শত বছর ধরে মানুষ স্বপ্ন দেখেছে এই সমুদ্রের নিচ দিয়ে যদি একটি টানেল বানানো যেত। আজ আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম বৃহত্তম প্রকৌশলী সফলতার কথা, চ্যানেল টানেল। এই সুদৃশ্য পথটি ইংল্যান্ডের ফোকস্টোন থেকে শুরু হয়ে ফ্রান্সের কালেই পর্যন্ত ছড়িয়ে আছে এবং এটি সমুদ্রের নিচ দিয়ে 50 কিলোমিটার দীর্ঘ রেলপথ তৈরি করেছে। এই টানেল শুধু একটি পথ নয়, এই দুইটি দেশকে স্থায়ীভাবে এক করে দিয়েছে। এই পথ দিয়ে দিনে লাখেরও বেশি মানুষ এবং বিপুল পরিমাণ মালামাল পারাপার হয়। ঐতিহাসিকভাবে ইংল্যান্ড ছিল একটি দ্বীপ, তাই স্থায়ী স্থলপথ ছিল না। তখন মানুষ সমুদ্রের উপর দিয়ে যেত। কিন্তু 1800 দশকে নেপোলিয়ন প্রথম এই টানেলের ধারণা দিয়েছিলেন। তখন প্রযুক্তি ছিল না, তাই পরিকল্পনা থেমেছিল। 1980-র দশকে যখন প্রযুক্তি এবং অর্থনৈতিক প্রেক্ষাপট দুটোই প্রস্তুত, তবেই প্রকল্পটি বাস্তবে শুরু হয়। এই কাজটি একেবারেই সহজ ছিল না। প্রথম বড় বাধা ছিল জিওলজি। সমুদ্রের নিচের মাটির স্তরগুলো খুবই ভিন্ন ভিন্ন ভাবে তৈরি। ইঞ্জিনিয়াররা জানতে চেয়েছিল কোন স্তর দিয়ে টানেল করা নিরাপদ হবে। শেষমেশ তারা চকমাল নামক স্তরটি বেছে নেয়, কারণ সেখানে পানি কম আসে এবং স্থিরশীলতা ভালো। অনেকেই ভাবেন পানির চাপই সবচেয়ে ভয়ঙ্কর, কিন্তু বাস্তবে সবচেয়ে বড় সমস্যা ছিল বাতাস। যখন হাই স্পিডে ট্রেন টানেলের ভিতর ঢুকে, তখন সামনে থাকা বাতাস হঠাৎ করেই চেপে যায়। এই চাপ ট্রেনকে এমনভাবে বাধা দেয় যেন সামনে শক্ত স্প্রিং বসানো। 194টি পিস্টন রিলিফ ডাক্ট, এই বিশেষ ডাক্টগুলো বাতাসকে পাশের সার্ভিস টানেলে সরিয়ে দেয়, না হলে ট্রেন চলাই অসম্ভব হতো। এই প্রশ্নটাই ছিল ইঞ্জিনিয়ারদের দুঃস্বপ্ন। সমুদ্রের নিচে নানা স্তরের মাটি, কোথাও ফাটল, কোথাও নরম স্তর। একটা ভুল মানেই ভয়াবহ বিপর্যয়। দীর্ঘ গবেষণার পর তারা সিদ্ধান্ত নেয় চকমাল লেয়ার দিয়ে টানেল যাবে, কারণ পানির প্রবেশ কম, মাটি স্থিরশীল, ঘোরা তুলনামূলকভাবে সহজ। এই সিদ্ধান্তে আসতে সময় লাগে প্রায় 30 বছর। নায়ক হচ্ছে টানেল বোরিং মেশিন। এই বিশেষ মেশিনগুলো বিশাল কাটার হেড দিয়ে মাটিকে ভেঙে সামনে এগিয়ে যেত এবং সাথে সাথে পেছনে কংক্রিট রিং বসাতো, যাতে পুরো টানেল খুবই মজবুত হয়। মোট 11টি টিবিএম ব্যবহৃত হয়েছিল, কারণ ভূগর্ভস্থ স্তরগুলো একই রকম ছিল না। ইংল্যান্ডের পাশে এবং ফ্রান্সের পাশে আলাদা মাটির বৈশিষ্ট্য ছিল। চ্যানেল টানেল মানে শুধুমাত্র একটাই টানেল নয়, এখানে আছে দুইটি মেন রানিং টানেল, একটি সার্ভিস টানেল। একটা টানেল দুই দিকে ট্রেন চলাচলের জন্য, আর একটা বড় টানেল রাখা হয়েছিল সার্ভিস টানেল হিসাবে। এই সার্ভিস টানেল জরুরি পরিস্থিতিতে নিরাপদ রুট হিসাবে ব্যবহার হয় এবং সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত প্রবেশাধিকার দেয়। এটাই পুরো প্রজেক্টের সবচেয়ে চমকপ্রদ অংশ। ব্যবহার করা হয়েছে লেজার গাইডেন্স সিস্টেম। লেজার যদি টার্গেটের মাঝখান থেকে সরে যায়, কম্পিউটার সঙ্গে সঙ্গে ড্রাইভারকে সতর্ক করে। এইভাবে দুই দিক থেকে ঘুরে মাঝখানে মাত্র কয়েক সেন্টিমিটার ত্রুটি নিয়ে মিলেছে টানেল। 1994 সালের 6 মে চ্যানেল টানেল আনুষ্ঠানিকভাবে খোলা হয় এবং এটি তখন বিশ্বের সবচেয়ে বড় আন্ডারসি টানেল হিসেবে বিবেচিত হয়েছিল। আজ এটি দৈনিক 20 মিলিয়নেরও বেশি মানুষের চলাচলের জন্য ব্যবহার হয় এবং ইউরোপ ও ব্রিটেনের যোগাযোগে অপরিসীম অবদান রাখে। চ্যানেল টানেল শুধু একটি টানেল নয়, এটা মানুষের ধৈর্য, গণিত, জিওলজি আর ইঞ্জিনিয়ারিং এর জয়। সমুদ্রের নিচে 50 কিলোমিটার নিখুঁত পথ,